এগুলো জি স্যার। কোনটা বোঝা যায়নি? এখানে যে মাঝখানে ডিমান্ডের যেটা বের হয়েছে ওটা। মানে প্রথম অঙ্ক যেটা পড়ালাম ওইটা এইটাই নাকি? জি স্যার, বইয়ের যে অঙ্কটা ওইটাই। যেটা আছে ইলাস্ট্রেশন একটা আছে তাই না? জি স্যার। ইলাস্ট্রেশনটা আর একটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 11 কোনটাই দেখা যেতে পারে, যেমন এইটা একটা আছে, এইটা হচ্ছে আপনাদের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 11। আজকে তো নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করতে চাইছিলাম। এই অঙ্কটা কি পড়েছেন আপনি? স্যার আমি এই যে এক্সপেক্টেড যে ভ্যালুগুলা বের হইছে, ওই ভ্যালুগুলা ওটা বুঝতে পারিনি কিভাবে বের হইছে। এখানে অঙ্কটা দেখেন যে একজন দোকানদার buys an item at 10 pound and sells us 50, তার মানে একটা জিনিস সে কিনে 10 পাউন্ড দিয়ে বিক্রি করে 50 পাউন্ড, অর্থাৎ একটাই যদি সে কিনতো তাহলে তার কিন্তু 40 পাউন্ড লাভ হতো। But if it is not sold by the end of the day, it will be thrown away. মানে এইটার রিস্ক হচ্ছে যে যদি দিন শেষে দেখি যে এই আইটেমটা আমার বিক্রি হলো না, তখন এটা ফেলে দিতে হবে। তার মানে আমার এই 10 পাউন্ডের পুরাটাই তখন লস হয়ে যাবে। If demand is as shown, একেবারেই ডিমান্ড থাকবে না, সেইটারও প্রবাবিলিটি 0.3 বা 30%। ইউনিটের বা একটা আইটেমের ডিমান্ড থাকবে এটা 40%, আর দুটো আইটেমের ডিমান্ড থাকবে এটা 30% প্রবাবিলিটি। তাহলে বলছে যে ইভি ক্রাইটেরিয়া থেকে আপনার এইটাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে আসলে তার ওয়াইজ ডিসিশন কয়টা করে স্টক করলে সে কি একটা কিনবে না দুটো কিনবে প্রত্যেকদিন, সেইটার ব্যাপারে একটা ডিসিশন তাকে নিতে হবে। এইটাই হচ্ছে অঙ্কটা, যে সে কয়টা করে দোকানে রাখবে, সে তার দোকানে কয়টা আইটেম রাখবে। সকালবেলা কিনে নিয়ে আসলো, এক্সপেক্ট করবে যে সারাদিন বিক্রি হবে, দিন শেষে থাকবে না। হ্যালো আদাব স্যার। আদাব স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার। হ্যাঁ স্যার এই 2020 জি আমার কথা বলছেন 200150 জি 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 ওনাকে হোস্ট করা হয়েছে মানে ভুল করে আর কি, উনি একটু যদি বের হয়ে আসতো আর কি। কিভাবে করব এটা একটু বলেন তো। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই কিভাবে করব এটা বলেন। আপনি আমাদেরকে একটা ভিডিও রেকর্ডিং করে একটা পারমিশন দেন আর কি জাস্ট। এটা মানে হ্যাঁ বলেন না কিভাবে করতে হবে। আপনি ইয়া দিলে ওখানে কোনো অপশন নেই আপনার ওখানে? আমাদের এখানে তো কোনো অপশনই উঠতেছে না। আচ্ছা মানে আপনি রেকর্ডটা চাপ দিলে আমার এখানে কি কোনো পারমিশন? হ্যাঁ হ্যাঁ পারমিশন চাচ্ছে এখন। তার মানে উনি বের হয়ে আসলে পরে আপনি একটু অনেকখানি বের হয়ে আবার ঢুকবেন। আমার লিভ দিব, এটা লিভ দিব। হ্যাঁ দিদার ভাই আপনি লিভ দিয়ে আবার জয়েন করেন, তাহলে এন্ড দেখাচ্ছে নিচে। উনি লিভ দিলে বন্ধ হয়ে যাবে। এন্ড দিলে তো সবারটা বন্ধ হয়ে যাবে। আপনি ওনার উপর ক্লিক করে দেখেন ট্রান্সফার করতে পারেন নাকি? আইসিএম এর উপরে জি 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 আইসিএম আপনাকে হোস্ট করে দিয়েছি। কে আছেন? আচ্ছা ওকে থ্যাংক ইউ। জি জি ঠিক আছে স্যার। ওকে 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 স্যার থ্যাংক ইউ। এবার তাহলে অঙ্কটা বোঝার চেষ্টা করেন যে আমি কয়টা আইটেম আইসিএম মিউট করে দেন। ওকে এইটার অ্যানালাইসিস করতে গেলে একটা পে অফ ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সে পে অফ ম্যাট্রিক্সটা হবে এইরকম যে আমি যদি কোনো আইটেম ডিমান্ড যদি 0 হয়, ডিমান্ড যদি একটা হয়, ডিমান্ড যদি দুটো হয়, তাহলে আমার প্রফিট লসের আসলে অবস্থাটা কি হচ্ছে। এক্সপেক্টেড ভ্যালু পরে আমরা প্রবাবিলিটির সাথে আইটেমগুলো ভ্যালুটা গুণ করে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব। বের করে তারপরে দেখবো যে এইটার ম্যাক্সিমাইজ কোনটা হয়।
যেমন এখানে আমরা কি করলাম যে আমরা অর্ডার যদি 0টা হয়, 1টা হয়, 2টো হয়, এইটাই আমরা এর আগে সেটা দেখে আসলাম। ডিমান্ডও দেখা গেল 0, 1, 2। এখন ডিমান্ড যেহেতু একেবারেই কিছু হয় না, এরকম সম্ভাবনাও আছে 30%, একটা ডিমান্ড আছে 40%, দুটো ডিমান্ড আছে আবার 30%, তাহলে কিছুই রাখবো না। আবার কিছুই না দেখা গেল যে একটা আইটেম রাখলেন আপনি 10 পাউন্ডে কিনে, আপনার একটা আইটেমই বিক্রি করলেন, তাহলে আপনার 40 পাউন্ড কিন্তু লাভ হয়ে গেল। আবার একটা আইটেম আপনি রাখলেন, ডিমান্ড আছে 2টো, তাতে আপনার কিছু আসে যায় না, আপনি আর একটা আইটেম দিতে পারলেন না কাস্টমার। আর সেকেন্ড যেটা একটা আমি একটা ক্রয় করলে এখানে 40% লাভ কিভাবে? 40 পাউন্ড, ওই যে আগের স্লাইডে প্রবলেমে বলা আছে যে আমি 10 পাউন্ডে কিনি 50 পাউন্ডে বিক্রি করি, তাহলে লাভ হলো কত? 40। এই সেই 40 হচ্ছে এটা, বোঝা যায়? জি স্যার। আর যদি আছে একটা আইটেম, আমি বললাম যে আমার 2টো দেন, আপনি দিতে পারবেন না, আপনাকে একটাই দিতে হবে। তখনও আপনি যেহেতু একটা 10 পাউন্ডে কিনেছেন এবং আমার কাছে একটা সেল দিলেন, আপনার এখানেও 40 পাউন্ডের, দুটো ডিমান্ড থাকলেও আপনার 40 পাউন্ড লাভ হবে। যদি আপনি দুটো আইটেম রাখতেন, কোনো ডিমান্ড যদি না হতো, তাহলে দুটো আইটেম কিনতে আপনার 20 পাউন্ড লেগেছে, 20 পাউন্ডই লস। কিন্তু যদি দেখা গেল যে আপনি দুটো আইটেম রাখলেন, একটা বিক্রি হলো, একটা বিক্রি হলে তখন আর একটা তাহলে ফেলে দিতে হবে। এখন একটা বিক্রি করে আপনি পাবেন 50 পাউন্ড, আপনি দুটো আইটেম কিনেছিলেন 20 পাউন্ড, অতএব আপনার 30 পাউন্ড লাভ হবে যদি একটা বিক্রি হয় আর একটা ফেলে দেন। আর যদি দুটোই বিক্রি হয়, তাহলে আপনি বিক্রি করবেন 100 পাউন্ডে আর কিনলেন 20 পাউন্ডে, তাহলে 80 পাউন্ড লাভ হবে। বোঝা যায়? এখন এই যে দেখেন এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে বেরোলো, যে এখন প্রত্যেকটা সেলে চলে যান। যেমন এই সেলটার এখানে ডিমান্ডও 0, অর্ডারও 0, বা অর্ডারও 0। অর্ডার বলতে কি বোঝাচ্ছে? অর্ডার বলতে বলছে যে আমি যে দোকানে মালটা নিয়ে আসবো, আমাকে তো অর্ডার দিতে হবে যে আগামীকাল সেই ভেন্ডর এসে আমাকে দিয়ে যাবে বা সাপ্লায়ার এসে আমাকে দিয়ে যাবে। এখন এইটা, এই যে প্রথম যে জিরোটা, এটার আপনারা ওই XY কোঅর্ডিনেট অ্যাবসিসা এইভাবেও চিন্তা করতে পারেন, অ্যাবসিসা অর্ডিনেট হিসাবে, যে অর্ডার 0, ডিমান্ড 0। তাহলে অর্ডার 0, ডিমান্ড যদি 0 থাকে, তাহলে আপনার কস্ট হচ্ছে 0, রেভিনিউ হচ্ছে 0, প্রফিটও হচ্ছে 0। যেটা যে ক্যালকুলেশনটা কিভাবে করলাম সেইটাই এখানে দেখানো আছে, যেটা আমি মুখে বললাম। ঠিক আছে স্যার, রেভিনিউ কি 0 হবে নাকি আমার লস হচ্ছে যেহেতু মাইনাস দেখাবো না? -0 কোনটা? প্রথম অর্ডারটা 0, দুইটা প্রথমটা আমার তো, আমি তো কোনো জিনিস রাখিই নাই দোকানে, কিনি আমি কোনো আইটেমই কিনি নাই, আমার তো লস হওয়ার সম্ভাবনা নাই, আবার লাভ নাই, সেজন্যই 0। প্রথম, হ্যাঁ ঠিক আছে। আমার যদি কিছু বিক্রিরই না থাকে, তাহলে ডিমান্ড কি হলো সেটা তো আমার কাছে ম্যাটার করে, অতএব আমার লাভ লসের কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, এখন দেখেন এখানে সেল আছে হচ্ছে 3, 3, 6, 3, 9টা। এখানেও কিন্তু এইভাবে আমি 9টা করতে পারি। 9টার ভিতরে প্রথম যে 3টে সেল এখানে, এইটা কিন্তু 3টেই 0, অতএব এই 3টার জন্য যে এই প্রথম লাইনটাই সাফিসিয়েন্ট। আর বাকি যে 6টা আছে, এই 6টার জন্য পরের 6টা দেওয়া আছে এখানে, 5টা বা 6টা একই রকম ফিগার থাকলে সেটা রিপিট করা হয়নি। তাই এই যে আমি যে প্রফিট লসের একটা অ্যানালাইসিস করলাম, যে 0, 40, 10, 80, 30, 20 যেগুলো আসলো, এখানে একটা হচ্ছে, তাহলে ফিগার কয় রকম আছে? একটা আছে হচ্ছে যে 0 প্রফিট এই দিকে, তারপরে একটা আছে -10 লস, একটা আছে -20 লস, একটা আছে প্রফিট 30, দুটো আছে প্রফিট 40, একটা আছে 80 প্রফিট। এইভাবে আমি ওই প্রফিটের ফিগারগুলো অনুযায়ী, এই রকম ফের অনুযায়ী আমি এইটাকে ক্যালকুলেশন করলাম, দেখিয়ে দিলাম। এরপরে আসবে হচ্ছে যে আমার
এক্সপেক্টেড ডেইলি স্যার প্রফিট। আমি বুঝতে পারিনি সেকেন্ড ইয়ারটা। প্রথম তো 00 এটার প্রফিট জিরো নাই। মানে তিনটের ক্ষেত্রেই এই প্রথম লাইনটা। হ্যাঁ, প্রথম রোটা আর সেকেন্ড রো এ স্যার কোনটা? এখানে তো সেকেন্ড রয়ে অর্ডার 1 ডিমান্ড 1, এটা কোনটা দেখেন? অর্ডার 1 ডিমান্ড 1, তার মানে এই যে 40, ঠিক আছে? অর্ডার 1 ডিমান্ড, আমার যে ফার্স্টে যে 10 আছে অর্ডারে, ওইটার কিছু হবে না? এইটা জি স্যার। এইটাই যে এখানে দেখানো আছে, তো এই যে 3 নাম্বারটা অর্ডার 1 ডিমান্ড 0, এই যে অর্ডার 1 ডিমান্ড 0, এই -10, ওইটা পরে দেখানো হয়েছে। এটা আপনি আগে দেখাইতে পারেন, আগে পরে কোনো বিষয় না। এটা আপনি যে আপনার সুবিধা মতো যেটা আগে ইচ্ছা সেটা ক্যালকুলেট করতে পারেন। আর অর্ডার 1 হলে ডিমান্ড 1 হলে তখন হ্যাঁ, অর্ডার 2 ডিমান্ড 2, অর্ডার 2 ডিমান্ড 1, অর্ডার 2 ডিমান্ড 0, এই যে অর্ডার 2 এটা হলো ডিমান্ড 0, এটা ডিমান্ড 1, এটা ডিমান্ড 2। আপনি আগে ডিমান্ড 0টা করতে পারেন, পরে 1, তারপরে 2 লাস্টে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এই যে আমার যদি আমি 0 অর্ডার দিই, তার মানে আমি কোনো অর্ডারই দিলাম না, তাহলে আমার এক্সপেক্টেড ভ্যালু হবে এই যে প্রথম 0 ইন্টু 30% প্রবাবিলিটি প্লাস সেকেন্ড 0 ইন্টু 40% প্রবাবিলিটি প্লাস লাস্ট 0 ইন্টু 30% প্রবাবিলিটি, তার মানে 0ই হবে, যেহেতু প্রত্যেকটার সাথে 0 গুণ হচ্ছে। যদি আমি একটা অর্ডার করি তাহলে -10 ইন্টু 30%। গত মাসে দিছি, এ মাসে দিব না। গত মাসেই তো। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, তাহলে এই যে একটা যদি আমি অর্ডার দিই, এক্সপেক্টেড ভ্যালু অর্ডার 1, এইটা কিভাবে বের করলাম? এই লাইনটা কিভাবে পেলাম? এক্সপেক্টেড ভ্যালু এই যে অর্ডার 1, তাহলে এখানে 3টে ফিগার আছে। এখন দেখেন আগের পৃষ্ঠায় প্রবলেমে যান, যে যদি 0 হয় তাহলে 30%, 0.3 প্রবাবিলিটি, যদি 1 হয় 0.4 প্রবাবিলিটি, যদি 2 হয় 0.3 প্রবাবিলিটি। তাহলে এখানে আমি যখন এই যে EV1 বলবো, এই -10 হলো 0-র সাথে, 0 ডিমান্ডের সাথে সংশ্লিষ্ট, অতএব -10 ইন্টু 0.3, এই 30 হচ্ছে এই 40 হচ্ছে একটা ডিমান্ডের সাথে সংশ্লিষ্ট, অতএব এটা 40%। ওই যে আগের স্লাইডে দেখেন, এই যে 1 মানে যে একটা ডিমান্ড থাকলে 40%, দুটো ডিমান্ড থাকলে 30% বা 0.3, ঠিক সেইগুলোই আমি এটা গুণ করে এটা বের করলাম 25। আবার অর্ডার 2 তে যান, এই যে -20 ইন্টু 0.3, আবার 0.4 হচ্ছে এইটা, 0.4 ইন্টু 30 আর 0.3 ইন্টু 80, এইটা হবে 30 পাউন্ড। তাহলে এই যে 3টে এক্সপেক্টেড ভ্যালু বের করলাম, 0, 25 এন্ড 30, এর ভিতর বড় কোনটা? 30। অতএব আমার পক্ষে ওয়াইজ ডিসিশন নেওয়া হবে আমি যদি দুটোর অর্ডার দিয়ে দোকানে সবসময় দুটোই রাখবো, কারণ দুটো রাখলে একটা 30% রিস্ক আছে যে আমি 20% প্রবাবিলিটি আছে আমি একটাও যদি বিক্রি হয় তবু আমার 30 পাউন্ড লাভ হবে, আর যদি দুটোই বিক্রি হয়ে যায় সেটা হচ্ছে সুপার, সেটা আমার 80 পাউন্ড লাভ হবে। অতএব আমার দুটো রাখাটাই ওয়াইজ। বোঝা গেল? স্যার এখানে যে 0.3 ইনটু -10, হ্যাঁ, আমার অর্ডার 1 থাকলে 0.4 হবে না? অর্ডার 1 এই যে এটা না, জি স্যার। এর সাথে -10 হলো ডিমান্ড 0-র সাথে সংশ্লিষ্ট, প্লাস 40 হলো 1 ডিমান্ডের সাথে সংশ্লিষ্ট, আবার প্লাস 40 হলো 2 ডিমান্ডের সাথে সংশ্লিষ্ট। তিনটা, এই তিনটার সাথেই তিনটা সংশ্লিষ্ট। তাহলে আগের পৃষ্ঠায় প্রবলেমে কি আছে? যখন 0 ডিমান্ড তখন 0.3 আছে না, জি স্যার। যখন 1 তখন 0.4 আছে, যখন 2.3 আছে, তাহলে এই -10 এর সাথে ওই 0.3 গুণ করবেন, তার সাথে যোগ করবেন এই 40 এর সাথে 0.4 গুণ, তারপরে এই 40 এর সাথে 0.3 গুণ করে এটা হলো 25। এখানে আমার যে ডিমান্ডের যে রোটা আছে ওইটা দেখবো। হ্যাঁ, ওইটা দেখে ওই আপনি প্রবাবিলিটির ফিগারটা নেবেন। যেমন এইটার ক্ষেত্রে কি হবে, এই কলামের ক্ষেত্রে কি হবে, এটা হলো দুটো ডিমান্ড, দুটো ডিমান্ডের ক্ষেত্রে ওখানে
দুটো অর্ডারের ক্ষেত্রে যখন 0 ডিমান্ড তখন এই -20 এর সাথে 0.3 গুণ হবে, প্লাস এই যে 30 এর সঙ্গে এই যে 1 ডিমান্ডের 0.4 গুণ হবে, 0.4 আর 80 এর সাথে দুটো ডিমান্ডের 0.3 গুণ হবে, গুণ করে এটা সরল করলে এই যে 30 পাউন্ড হবে। জি স্যার। বোঝা যায়? জি স্যার। ব্যাস, এরপরে বইটা দেখে নেন, ঠিক আছে? জি স্যার। এখন আমরা চলে যাই আমাদের আজকের যেটা শুরু করতে চেয়েছিলাম সেটা। ইন দ্য মেইন টাইম 22 মিনিটস অলরেডি গন। আচ্ছা, নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আপনাদের এই চ্যাপ্টারের প্রথম দিকে আমি দুটো ভেরিয়েবলের বিষয়ে আলাপ করেছিলাম, একটা হলো ডিসক্রিট ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমি একটা বইতে যাই দেখি, এইটা দেখেন, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস এন্ড দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। এটা ওই একটা স্ট্যাটিস্টিক্স বই, এইটার রাইটার হচ্ছে মান, MANN। এইটা অনেকের কাছে বইটা আছে, অথবা অনলাইনেও খুঁজলে পাবেন, আবার ওই যে নীল খেতেও পাবেন, এর অল্প পয়সা দাম নেবেন, হয়তো 150-150 টাকা। তাই এইটা আপনি না দেখলেও চলবে। আর যদি এক্সট্রা কিছু দেখতে চান, বিভিন্ন চ্যাপ্টারের খুব সহজ ভাষায় অঙ্কগুলো করা আছে এবং ডেফিনেশন গুলো দেওয়া আছে এই বইটাই। এখানে এই একটু দেখেন যে খেয়াল করে ছবিটা দেখতে। বইটার নাম কি স্যার? হ্যাঁ, বইটার নাম কি স্যার? বইটার নাম ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স, রাইটার PS মান, প্রেমচাঁদ মান বা এই ধরনের কিছু একটা হবে, MANN। এটা ওই মান বললেই বুঝবে ওরা, মান। MANN পুরো লেখা আছে দেখেন। উপরে লেখা আছে, অনলাইনেও আছে, আপনারা সার্চ দিয়ে ওখান থেকেও পেতে পারেন। নীলকে বার বই চাইলে নীলকে থেকে কিনতে পারেন। তার নাম কি স্যার? মান, MANN। MANN। পি মান উইলি। আচ্ছা, বইটার সফট কপি আমি এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এইটা ফেসবুক গ্রুপে দিয়ে দিন যে আছে। আচ্ছা, এইটা এখানে আসলে যেটা বলা আছে যে, আচ্ছা ঠিক আছে, আপনাদের হয়ে গেছে এটা। আমি তাহলে শুরু। স্যার শুরু করুন। হয়ে গেছে স্যার। ঠিক আছে, এখানে যে ছবিটা দেওয়া আছে ম্যারাথন রেসের, এখানে এইটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে অঙ্কটা শুরু হচ্ছে। তার আগে একটু দেখেন যে এই প্রথম লাইনটা বলছে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এন্ড দেয়ার প্রবাবিলিটি ডিস্টিংস, এইটা গেল। এখানে বলছে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই যে এখান থেকে তারা ডেফিনেশনটা যেটা দেছে, আমরা এটা অলরেডি আলাপ করে আসছি, যে এ ভেরিয়েবল দ্যাট ক্যান অ্যাজিউম এনি ভ্যালু ইন ওয়ান অর মোর ইন্টারভ্যালস। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে যে আলোচনাটা করা আছে যে একটা জায়গায় একটা, আপনার মনে করেন যে ICM তেই যাবেন আপনার বাসা থেকে, কারোর লাগছে হয়তো 5 মিনিট, যে হয়তো কাছে বাসা, আর অনেক স্টুডেন্ট আছে, মিনিমাম টাইম লাগছে 5 মিনিটস, ম্যাক্সিমাম টাইম লাগছে 130 মিনিটস। এর মাঝখানে এক একজনের এক এক রকম টাইম লাগে বিভিন্ন কারণে। তা বলছে যে এই যে আমি যদি x কে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ধরে দিই, যেটা মিন করে যে ওই যাওয়ার সময়টা কত, তাহলে x এর যে কোনো মান হতে পারে, এই 5 থেকে 130 পর্যন্ত যে কোনো মান হতে পারে, যে কোনো টাইমের ইন্ডিকেটর হতে পারে।
এই যে এইটাকেই বলা হচ্ছে যে কন্টিনিউয়াস, আর ডিসক্রিট হচ্ছে গোটা গোটা, যেটা আমরা এর আগের দিনে আলাপ করেছি যে ওইটা মাঝামাঝি ওই খন্ড খন্ড আর কি ডিসক্রিট। কন্টিনিউয়াস হচ্ছে যে স্ট্রিং এর মতো এর মাঝখানে, যেমন হচ্ছে যে দৈর্ঘ্যের কথা যদি ধরি তাহলে এটা কন্টিনিউয়াস, টাইমের বিষয়টাও কন্টিনিউয়াস, এইরকম বিষয়টা আছে। তা এখানে যেটা এক্সাম্পলটা দেওয়া আছে যে এখানে বলছে যে এই যে 5000 স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে, এখানে দেশে যে ফ্রিকোয়েন্সি এন্ড রিলেটিভ ডিস্ট্রিবিউশন হাইট অফ ফিমেল স্টুডেন্টস, একটা ইউনিভার্সিটিতে 500 স্টুডেন্ট আছে, তাদের হাইট যখন মাপা হলো তখন দেখা গেল যে সবচেয়ে কম যার সে হলো 60 ইঞ্চেস আছে, আর সবচেয়ে বেশি আছে 71 ইঞ্চেস। এর মাঝখানে যে 1 ইঞ্চি ডিফারেন্স, 60 থেকে 61 আছে 90 জন, 61 থেকে 62 170 জন, 62 থেকে 63 460 জন, এইভাবে আপ টু 71, এইভাবে সংখ্যাগুলো আছে। টোটাল যোগ করলাম 5000 স্টুডেন্ট পেলাম। এখন এই ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে? প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে এই টোটাল দিয়ে ভাগ করে দেওয়া, 5000 দিয়ে ভাগ করলে এইটা আসে 0.08, 0.031, এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম। এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সি যখন যোগ করব তখন দেখা যাবে যেটা 1 আসে। অন্যভাবে বলতে গেলে এই 5000 কে যদি 5000 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 1 আসে। তা এইভাবে হচ্ছে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করলাম। একটু আমরা এইটা দিয়ে হিস্টোগ্রাম এবং একটা পলিগন, হিস্টোগ্রাম প্রত্যেকটা এই যে রেক্ট্যাঙ্গুলার যে বার আছে এই বারগুলোর মাঝখানের পয়েন্টটাকে মার্ক করে এইটা যখন আমরা একটা রেখা, অনেকগুলো রেখা দিয়ে এইভাবে যোগ করে দিলাম, তখন যে এখানে যে কার্ভটা হলো এইটাকেই বলা হচ্ছে যে হিস্টোগ্রাম। এই পলিগন, এই পলিগনটাই হচ্ছে আমাদের এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। যে পলিগন এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম এর যোগফল যেহেতু 1 হয়, এইটার আরেকটা নাম আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। স্যার এটা আমাদের কি কাজে আসবে যে পলিগনটা করতেছি বা এইটা আসছে, আমরা আসছে যে যেটাই আমরা যাচ্ছি যে নরমাল ডিস্ট্রিবিউশন, এইটা থেকেই তো আমরা বিভিন্ন যে প্রবাবিলিটির প্রবলেম গুলো করবো। তা ওইটা স্যার বলছি বাস্তবতার সাথে আমাদের কোনো কাজে আসবে কি? এক্সাম্পলে যাই দেখবো যে বাস্তবতার সাথে কি মিল আছে। এটা স্ট্যাটিস্টিক্সের একটা করোনা শক্তিশালী ভাইরাসের যে ডেট টু দেখায় নিউজে, এই চার্ট এইটাই তো মনে হয় দেখায় এরকম হিস্টোগ্রাম দিয়ে। এইভাবে আমরা এই যে হিস্টোগ্রাম এবং এই পলিগনটা আমরা আঁকলাম। এই পলিগনটাই আমরা যখন এর পরে আবার যাই যে এখানে দুটো বিষয় আছে, যে যেহেতু রিলেটিভ ফ্রিকোয়েন্সির ওখানে যোগফল হলো 1, এইটা ইন্ডিকেট করে যে এই যে পলিগনটা আমরা আঁকলাম এই পলিগনের নিচে যে এরিয়াটা আছে এই এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া হচ্ছে 1 এখানে, যেটা এখানে বলছে যে the probability distribution of a continuous random variable possesses the following two characteristics: the probability that x assume a value in any interval lines in the range of 0 to 1. দেখেন এখানে x এর ভ্যালুটা কথা বলেন না হয় the total probability of all mutually exclusive intervals within which x can assume a value of 1. এখানে আপনারা এইটা আমি আগে আমরা শিখে আসছি যে কিভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে, আর এইটা থেকেই আমরা পরবর্তী গ্রাফগুলোতে যাচ্ছি যে যদি দেখা যায় এই কার্ভটা কি অলওয়েজ এরকম পাহাড়ের মতো উঁচু নিচু হবে? হ্যাঁ, কার্ভের যে চিত্রটা দেখাচ্ছেন অলওয়েজ কি এরকম উঁচু নিচু থাকবে নাকি সমান্তরাল হতে পারে? সেইটাই দেখাচ্ছে, এটা বেল শেপ হবে। এটা বেল শেপটা কিভাবে আসলো সেটা আমরা দেখছি। এখানে যেরকম এই যে বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু ইন কেস অফ নরমাল ডিস্ট্রিবিউশন আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন তখন এইটা একদম একটা ঘন্টা, বেল শেপ মানে হচ্ছে যে ঘন্টার মতো।
এই হ্যাঁ এই যে এখানে আপনারা দেখেন, ওখানে দেখেন আমি এর আগের যে টেবিলটা দেখিয়েছিলাম সেখানে ছিল 60 to 61, 61 to 62। দেখেন আর একটা এক্সাম্পল যেখানে 20 to 25, 25 to 30, 30 to 30, তার মানে এখানে আবার ক্লাস 5। ঠিক একইভাবে এখানে যেরকম 10,431 জন, প্রথমে আপনারা এই কথাবার্তা বলেন না, এখানে মোট 10,431 জন প্রথমে যে পিকচারটা দেখিয়েছিলাম ম্যারাথন রেসে পার্টিসিপেট করলো, তাদের যে টাইমটা লাগলো 20 মিনিট থেকে শুরু করে একেবারে 115 মিনিট, সেইটার একটা ফ্রিকোয়েন্সি এখানে দেখিয়েছে। যখন এইটাকে আবার এই যে নিচের 10,431 দিয়ে ভাগ করলাম তখন একটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি আসলো, এটারও যোগফল 1, রাউন্ডিং এরর একটু সামান্য আছে এটা। তা এখানে বলা হচ্ছে যে আমরা ওখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম। আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। সেই ফ্রিকোয়েন্সি ডেনসিটি আবার বের করতে হয়, কিন্তু এই যে ক্লাস ইন্টারভেল যেটা আছে যেখানে যেরকম 5, এই 5 দিয়ে যদি আবার এইগুলোকে ভাগ করি প্রত্যেকটাকে, কারণ যে কোনোটার হয়তো 5 নাও থাকতে পারে, মানে আনইকুয়াল যদি ক্লাস ইন্টারভেল থাকে, যা থাকবে সেইটা দিয়ে যদি ভাগ করি তাহলে একক রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে। সেইটার যোগফলটা আবার হয়ে যাবে যে ওই ক্লাস এটা যেরকম 5 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে 0.2 যোগফলটা, এবং এইগুলো সব 5 ভাগ করলে পরে দেখা যাবে এটা যোগ করলে 0.2 হচ্ছে। এইটা এখানে আসার পরে সেই ক্ষেত্রেও আবার এই ধরনেরই আমি আরেকটা, যেমন এখানে একটা ফ্রিকোয়েন্সি পলিগন আমি আঁকলাম, এর নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কিন্তু আবার 1 হবে না, যেহেতু এখানে ক্লাস ইন্টারভেল আছে 5 করে, 70 to 75, 75 to 80 এইরকম। এই জন্যই আমরা আবার ওই ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ করে এটাকে এইভাবে তৈরি করলাম। করলে তখন আবার দেখা যাচ্ছে যে এর নিচে যে এরিয়াটা থাকবে, অর্থাৎ এই জায়গাটা যখন চেঞ্জ হয়ে গেছে, 5 ভাগ হয়ে গেছে, 5 ভাগ হয়ে যাওয়ার কারণে এই যে এখানে যে আয়তাকার ক্ষেত্রের যে গুণফলগুলো বেরোবে সেটা তখন আর 5 হবে না, সেটা তখন 1 হয়ে যাবে। এখান থেকেই এইভাবে এখন দেখেন এই যে আমরা যে জায়গাটায় আসলে আলোচনা শুরু করতে চাচ্ছি যে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটা আসলে কি জিনিস সেখানে এই জায়গাটাই আছে। আর আমি এরপরে আপনাদের বইতে যাব, এখানে দেখিয়ে যেটা আমাদের ওই যে সীমা টেক্সট যেটা আমরা পড়ছিলাম, আসলে ওই সীমার অঙ্ক করার জন্য এত কিছু দরকার নেই, জাস্ট প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে ঢুকলাম। নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন or the normal curve, এই যে এই কার্ভটাকে বলা হচ্ছে নরমাল কার্ভ, is a bell shaped symmetric curve। বেল শেপড সিমেট্রিক কার্ভ বলতে কি বোঝায়? বেল হচ্ছে ঘন্টার মতো, দেখেন এই যে এরকম আমরা যে ওই যে বিশেষ করে যে হাতির গলায় একটা ঘন্টা থাকে ঢং 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 করে বাজে, ওইটাই দেখবেন যে অনেকটা এইরকম, কিন্তু তার ক্রস সেকশনাল এরিয়া যে একটা ঘন্টার মতো। বেল শেপড এই জন্যই বলা হয়। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে যেটার এ পাশ ও পাশ দুই পাশ সিমিলার। যেমন এই যে একটা দাগ আছে মাঝামাঝি, এই কার্ভটার এই পাশেও যে রকম এই পাশেও ঠিক একই রকম, এই ধরনের বিষয়কে বলা হয় সিমেট্রি। তা এই সিমেট্রিক কার্ভ বেল শেপড, এইটাকেই বলা হচ্ছে যে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। Such a curve is shown in figure. Here its mean, এখানে এই ধরনের কার্ভ থাকলে পরে যে ডেটাগুলো এর সাথে সংশ্লিষ্ট তাদের মিন হচ্ছে মিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এইটা খেয়াল রাখবেন, মিন হচ্ছে মিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এবং কার্ভের চেহারা হবে এইরকম বেল মতো এবং সেটা সিমেট্রিক হবে, এইটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবং নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা এখানে লেখা আছে, দেখেন দি টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। আমরা জানি প্রবাবিলিটির ক্ষেত্রে কি, প্রবাবিলিটি ভ্যারিজ ফ্রম 0 to 1। এখানে যখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম ওইটারও যোগফল কিন্তু 1। আবার
probability density কি কাপড় এটা? হ্যাঁ কি কাপড়? symmetric about the mean. স্যার আপনি মিউট করে দেন। The এটা কি কাপড়? under the curve, the total area under one. সাউন্ডটা অনেক প্রবলেম হচ্ছে। কে উনি মিউট হচ্ছেন না কেন? স্যার নয়েজ হচ্ছে, আপনি মিউট করে দেন। আচ্ছা, তাহলে এই কার্ভের নিচে যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে 1, প্রথম পয়েন্টটা। দি কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন। এই যে মিন মিউ, এই মিনটাই হচ্ছে, এই লাইনটাই, এই পজিশনটাই ইন্ডিকেট করছে হচ্ছে মিন লাইন। এর এই পাশেও যতটুকু এরিয়া আছে, এই পাশেও ততটুকু এরিয়া আছে। এই জন্য বলা হচ্ছে যে এটা হলো সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন। মিনের দুই পাশে এটা সিমেট্রিক, এবং মিনের দুই পাশে সিমেট্রিক মানে যদি আমার টোটাল এরিয়া 1 হয়, তাহলে সিমেট্রিক যেহেতু বলছি, তাহলে এরিয়া এই পাশে কতটুকু হবে আর এই পাশে কতটুকু হবে। যেহেতু টোটালটা 1, এই পাশে 0.5, এই পাশে 0.5, এটা কি আসবে? আর লাস্ট আছে দি টু টেইলস অফ দ্য কার্ভ এক্সটেন্ড ইনডেফিনিটলি। এই যে এইটাকে বলা হচ্ছে একটা টেইল, আর এইটাকে বলা হচ্ছে আর একটা টেইল। এই টেইলটা, এই কার্ভটা কিন্তু ধরে নেওয়া হয় যে কখনোই এই এক্স অ্যাক্সিসের সাথে টাচ করবে না, এটা ইনডেফিনিট বা ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাবে, তারপরে হয়তো টাচ করবে। কিন্তু আমাদের অঙ্ক করার জন্য আমরা এইটাকে ওই রকম ইনফাইনাইট দূরে বা এরকম ফাঁকা রাখি না, আমরা এটার সাথে সাধারণত লাগিয়ে দিয়ে অঙ্কটা করি। কিন্তু থিওরিটিক্যালি এইটা চলে যাচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, এইটা কখনোই ওইটা এক্স অ্যাক্সিসে টাচ করবে না। স্যার সিমেট্রিক কি ওই দুই পাশে কি সমান হবে? সমান কথাটা ইউজ করে না, সিমিলার বলতে পারেন, যে দুই পাশে একই রকম এরিয়া, সেম, এবং দেখতেও একই রকম, সবকিছু একই রকম, এটা হচ্ছে সিমেট্রিক। এই যে এখানটাই দেখেন, এটা আর একটু ভিজিবল আছে, এই যে সবুজ যে অংশটা, এই সবুজ অংশটার এরিয়া হচ্ছে 1। যেহেতু এটা এই মিনের দুই পাশে সিমেট্রিক, অতএব এই পাশে 0.5 মানে 1 এর অর্ধেক, এই পাশে 1 এর অর্ধেক, এইটাই বলা হচ্ছে। মোট হচ্ছে 1 বা 100%। এইটা গেলে 1 নাম্বার ক্যারেক্টার। 2 নাম্বার ক্যারেক্টার যেটা দিল, যে এই যে সিমেট্রিক যেটা বলছে, সিমেট্রিক এই যে 0.5 আর 0.5 যেটা আমি বললাম, এই পাশে 50%, এই পাশে 50%, এটা হচ্ছে আর নাম্বার 3 এইটা বলা হচ্ছে যে আসলে এটা কখনোই এই এক্স অ্যাক্সিসকে টাচ করে না, ধরে নেওয়া হয়। এখন এই ধরনের কার্ভ যদি হয়, এখন কার্ভটা এখানে যেভাবে দেখানো আছে, এটা অনেক সময় আরো বেশি স্টিপ হতে পারে, খাড়া হতে পারে, বা আরো ফ্ল্যাট হতে পারে। এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে যদি মিন সেম থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফারেন্ট হয়, তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে কার্ভটা তত ফ্ল্যাট হবে। এই যে যখন 16 তখন কার্ভটা ফ্ল্যাট, যখন 10 তখন আর একটু স্টিপ হলো, যখন 5 আরো স্টিপ হলো, 1 হইলে হয়তো আরো স্টিপ হবে। এটা হলো 3 normal distribution curves with the same mean but different standard deviations. এটাও কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনটা একটা আসতে পারে, যে ইন কেস অফ সেম মিন বাট উইথ ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শো দ্য ডিফারেন্ট প্যাটার্ন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তখন কিন্তু আপনাদেরকে একটা হলো যে এটা মিনটাকে সেম রাখবেন, যেটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাবেন সেটা একটু ফ্ল্যাট করবেন, যেটা তার চেয়ে একটু কম সেটা আর একটু স্টিপ, যেটা সবচেয়ে কম সেটা মোর স্টিপ। এবং সবসময় খেয়াল রাখবেন এই লাইনের দুই পাশে একই রকম দেখতে হবে। আর যদি আর এক রকম আছে যে 3 নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এখানে আর যদি এই মিন আলাদা হয় কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, যেমন নিচের পিকচারটা আমি যদি দেখাই, এইটা এখানে দেখা যাচ্ছে মিন এইটার 20, এইটার 30, এইটার 40, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আলাদা। তাহলে দেখা যাচ্ছে যে কার্ভের গড়ন স্টিফনেস সেম,
কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। 20 এখানে, তারপরে 10 ডিস্টেন্সে 30 যায় এখানে আর একটা, তারপরে 40 ডিস্টেন্সে এখানে। এই হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে কার্ভের চেহারা এবং পজিশনটা কি রকম ভাবে চেঞ্জ হয় সেইটা। এরপরে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, আমরা কিন্তু এর আগে যেটা দিলাম এইটা কিন্তু আমি স্ট্যান্ডার্ড কথাটা ব্যবহার করি না, এখানে শুধু বলেছি নরমাল ডিস্ট্রিবিউশন। এখন নরমাল ডিস্ট্রিবিউশন আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এই দুটোর ভিতর ডিফারেন্সটা কোথায়? নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কোনোটাই হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে যে নরমাল ডিস্ট্রিবিউশনের মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, সেইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। আমরা এইটা নিয়েই কাজ করব। তাহলে বুঝতে পারছেন যে নরমাল কোথায়? নরমাল ডিস্ট্রিবিউশনে মিউ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কোনো মান হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন যেটা সেইটার ক্ষেত্রে মিউ হতে হবে 0 আর সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। এখন আমাদের যে প্রবলেম গুলা দেওয়া থাকবে সেক্ষেত্রে দেখা যাবে যে মিন 0 না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও 0 না, তাহলে আমাদের কাজ হবে 0 না মানে কি? 0 না মানে ওইটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন, আমাদেরকে সেটা কনভার্ট করে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে আনতে হবে, অর্থাৎ মিউ 0 বানাইতে হবে, সিগমা 1 বানাইতে হবে। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের শেপে যখন আমি চলে আসব তখন কিন্তু আমি প্রবলেম সলভ করতে পারবো আমাদের ওই টেবিল দেখে, মানে জেড টেবিল বলা হয় বা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল বলা হয়। এখন ওই টেবিলগুলো আপনাদের বইয়ের সম্ভবত প্রথম দিকে আছে, একটু দেখেন, বা আমিও একটু পরে দেখাবো। এইটাই হচ্ছে দেখেন, এই যে নিচেই যে -3, -2, -1, 0, 1, 2, 3, এইদিকে নেগেটিভ 0, ডান দিকে পজিটিভ। যেমন -3 থেকে +3 পর্যন্ত এই সব কয়টা যোগ করেন দেখবেন যে হয় 0। 0 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 6 বা 6, এটাও 0, তার মানে মিউ 0 হয়ে যাচ্ছে। এবং ওইটার দেখা গেছে যে স্ট্যান্ডার্ড, এবং এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন, এটাও দেখবেন যে 1 পাওয়া যাচ্ছে। তখন এইটাকে আমরা বলতে পারবো যে এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আর এরপরে আপনাদের যেটা আছে যে আরেকটা জেড ভ্যালু বা জেড স্কোর, এইটা আমরা 0 আর 1 যদি না থাকে সেটা কি নরমাল ডিস্ট্রিবিউশন হবে? হ্যাঁ, আপনি যে দেখালেন ওটা 0, মিউ 0 আর 1 যদি না হয় তখন কি নরমাল ডিস্ট্রিবিউশন, নট স্ট্যান্ডার্ড। আর এখানে দেখেন যে জেড ভ্যালু বলা হচ্ছে বা জেড স্কোর বলা হচ্ছে, এই জেড স্কোরটা আমরা আসলে বের করি যে দি ইউনিটস মার্কড অন দা হরাইজন্টাল অ্যাক্সিস অফ দা স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ আর ডিনোটেড বাই জেড। এই যে 0 থেকে এই দিকে আমরা যেতে পারি নেগেটিভ দিকে আবার পজিটিভ দিকে, এইটাকে বলা হচ্ছে জেড স্কোর। যেমন -1 জেড স্কোর বলা হচ্ছে। A specific value of z gives the distance between the mean and the point represented by z in terms of the standard. মনে করেন z এর মান 0.8, তাহলে কোথায় হবে? এই যে 1 এর একটু আগে হবে, এই যে সোজা। তাহলে তার মানে এটা কি মিন করে? 0.8 মানে এই যে 0 থেকে ওই পর্যন্ত যে ডিসটেন্সটা এটা মিন করে। z এর মান 1 মানে এই যে 0 থেকে এত, z এর মান -2 মানে এই যে 0 থেকে এই পর্যন্ত, এইটুকু বোঝায়। এমন ওখানে এই যে যেমন জেড এর মান যদি 1 হয় তার মানে এই যে এইটা, সেক্ষেত্রে প্রবাবিলিটি বলতে কি বোঝায়? তার মানে আমি 0 থেকে 1 পর্যন্ত যাব, যে এই ভার্টিক্যালি একটা লাইন যদি টানি এই দাগ পর্যন্ত, তাহলে এই জায়গায় যে এরিয়াটা থাকবে এই এরিয়াটাই হলো প্রবাবিলিটি, জেড ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি। তা এইটা তো আসলে এরকম বাঁকা রেখাতে এইভাবে ক্যালকুলেট করা আমাদের পক্ষে সম্ভব না, সেই জন্য এইটা পেতে হলে আমাকে টেবিলে যেতে হবে। টেবিলটা তৈরি করে দেওয়া আছে, এখন টেবিলটা কোত্থেকে আসলো সেটা আর একটু হায়ার লেভেলের বিষয়, ওইটা আপনাদের আপাতত দরকার নেই সেটা। টেবিলটা আছে যে এইরকম, দেখেন আপনাদের যে টেবিল আছে এইরকম, যে যেমন টেবিলে যদি থাকে যে z ইকুয়াল টু 1.95, মনে করেন z ইকুয়াল টু 1.95, এই যে দেওয়া আছে উপরে দেখেন z ইকুয়াল টু 1.95,
1.95 আমি এই টেবিল থেকে কিভাবে বের করব? এই যে জেড এর বরাবর আমি 1.9 এ যাব, তাই 1.9 এর পরে 5 নাই, মানে 0.05 কম আছে, সেইটা চলে যাব এই যে ভার্টিক্যালি 0.05, এই সোজা নামবো আর এদিক দিয়ে সাইডে যাব। এই মানটাই হলো ভ্যালু অফ জেড ইকুয়াল টু 95, এরিয়াটা, ওই এরিয়াটা। কোন এরিয়াটা? যেটা আমি এর আগে বললাম যে জেড ইকুয়াল টু যদি এই যে এইটাই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, এই যে এখানেই যদি আমি জেড ইকুয়াল টু 1.95 ধরলাম, তার মানে জেড ইকুয়াল টু 1.95 মানেই হচ্ছে এই যে পুরা ডিস্টেন্সটা বাঁ দিকে সবুজ রঙের, এইটা হচ্ছে জেড ইকুয়াল টু 1.95। জেড ইকুয়াল টু 1.95, এইটার ভ্যালু হচ্ছে এই এরিয়াটা। এই এরিয়াটা কতটুকু? এই যে আমি এখানে বের করলাম 0.9745। এইটা ম্যাক্সিমাম কত হতে পারে? 1 হতে পারে, যেটা 98, মানে নিয়ার অ্যাবাউট 1। স্যার জেড ভ্যালু বের করব। এই যে এখানে যেরকম জেড ইকুয়াল টু -2.17, জেড ইকুয়াল টু এখানে তো অঙ্ক দেখেন, আমি বলছি যে ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ -2.1। স্যার আবার বলবেন? এখানে এই এক্সাম্পলটা একটু দেখেন, আমি আপনাদের ওই বইতে যাব, স্লাইডে যাব একটু পরে, আপনাদের ওই বই থেকে সমস্ত অঙ্কগুলো আমি দেখাবো। এখানে একটু বুঝে নেন, তারপর ওইটা সহজ হবে। এখানে কি বলছে? ফাইন্ড দ্য এরিয়া নরমাল স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ ফ্রম জেড ইকুয়াল টু -2.17 টু 0, -2.17 থেকে 0। তাহলে এইটা যদি আমরা ওই যে গ্রাফে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন যে মাইনাস, এই যে এখান থেকে আমি দেখাই, এর আগে আরেকটা দেখালাম, এটা কোথায় আছে? এই যে এখানে দেখেন -2.17, তাহলে এই যে -2.17 মানে আরেকটু বাঁয়ে যাবে, এখানে ধরেন -2.17, এখান থেকে 0 পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে এই যে 0 পর্যন্ত এইটুকুই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাই হচ্ছে যে ভ্যালু অফ জেড ইকুয়াল টু -2.17। সেটা কিভাবে আমরা টেবিল থেকে বের করব সেটা আমরা একটু দেখি। এই যে এখানে যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছি যে জেড ইকুয়াল টু -2.17 এর থেকে 0, তাহলে -2.17 এইটা বের করলে দেখেন কিভাবে করব। জেড ইকুয়াল টু এই যে -2.1 আমার আছে, কিন্তু 0.07 যেটা, এটার জন্য আবার এই বরাবর যেতে হবে, গিয়ে নিচে নাম্বার ডাইনে এই যে 0.0150, এইটাই হচ্ছে ভ্যালু অফ মাইনাস। আর একটা হচ্ছে এইটা হলো জেড এর একটা মান বের হলো, আর একটা হচ্ছে জেড এর 0 মান। জেড ইকুয়াল টু 0 তে যান, 0 তে গেলে এটা হচ্ছে 0.5। তাহলে এখন জেড ইকুয়াল টু 0 তে 0.5 কেন, সেটা আমি একটু আপনাদের ওই ফিগারে যাই আর একটু দেখিয়ে দিই। জেড ইকুয়াল টু কেন, এই যে এখানে দেখেন, এই যে বললাম যে এই কার্ভের নিচে টোটাল এরিয়া হলো 1, এই পাশে 0.5, এই পাশে 0.5, তাহলে জেড ইকুয়াল টু 0 যখন যাচ্ছি তখন হচ্ছে যে এই দিক থেকে সবসময় মেজারমেন্ট হবে বাঁ দিক থেকে, বাঁ দিক থেকে শুরু করে 0 পর্যন্ত গেলে এই অর্ধেক পুরোটা কভার করবে, এই জন্য জেড ইকুয়াল টু 0 -5। ক্লিয়ার? আর জেড ইকুয়াল টু -2.17 এটা আমি বের করলাম 0.015 নাকি যেন, ওই যে ওখানে দেখলাম একটা, তাই না, ওইটা। তাহলে পরে এই যে পুরাটা হচ্ছে 0.5 আর -2.17 হচ্ছে 0.015 কি একটা, তাহলে এইটুকু কত? এইটুকু হবে তাহলে 0.5 থেকে এইটুকু বাদ যাবে, সেই জিনিসটাই ওখানে দেখানো আছে। এই যে এটা দেখেন, এই যে জেড ইকুয়াল টু -2, এটা কি করলাম যে জেড ইকুয়াল টু এই যে এরিয়া ফ্রম -2.17 টু 0 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ জেড ভ্যালু। কোন জেড ভ্যালু? বিটুইন
2.17 to 0, তাহলে z এর মান যখন 2.17 তখন এর মান বেরোচ্ছে 0.5, এই 0 যখন তখন 1.5, আর যখন 2.17 তখন 0.015, তাহলে ওইটুকু নেট হচ্ছে 0.4850। এইটাই হচ্ছে অ্যান্সার আপনার ওই প্রবলেমটার, যে ফাইন্ড দ্য এরিয়া বিটুইন z ইকুয়াল টু এত এন্ড এত। তা এই পর্যন্তই আমরা এখন দেখি। এখানে আরেকটা অঙ্ক আছে, এটাও ওই একই অঙ্ক, যে এরিয়া টু দ্য রাইট অফ 2.32, দেখেন 0 থেকে এইদিকে গেলে 2.32 পাওয়া যায়। বলছে যে তার এই পাশের মানটা কত, এই যে যেটুকু সবুজ। এখন আপনি টোটাল মান হচ্ছে 1, এখন আপনি যদি z ইকুয়াল টু 2.32 বের করেন তাহলে এই পুরাটা বেরোবে 0.9898, তাহলে মোট হচ্ছে 1, তার থেকে এই 0.9898 বাদ দিলে এইটা থাকে। তাই z এর ভ্যালু বের করতে গেলে সবসময় এরকম যোগ অথবা বিয়োগ করতে হবে। এই পিকচারটা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে। আমরা এখন একটু স্লাইডে যাই। স্যার আর এই মানগুলা কি সব চার্টে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সব চার্টে পাওয়া যাবে। এখানে আমি একটু দেখাবো, এই যে দেখেন, এই যে চার্ট, ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে চার্টটা। তবে এখানে যে চার্টটা দেওয়া আছে, চার্ট এক এক বইতে এক এক স্যার থাকতে পারে। আমি এটা করেছিলাম অনলাইন, আপনাদের বইয়ে যেটা আছে ওইটা দেখেন, কারণ পরীক্ষার হলে কিন্তু এই চার্ট নিয়ে যেতে হয়, জেড ভ্যালু চার্ট। স্যার এই জেড ভ্যালু থেকে ওই যে চার্টটা সুন্দর হয়ে থাকবে, এটাই স্যার জানার ছিল। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আবার আমরা যেটা আলাপ করলাম ওইটাই একটু ঝালাই করি। এ নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন when plotted gives a bell shaped curve, আমরা যেটা বললাম, such as the total area under the curve is 1, the curve is symmetric about the mean, the two tails of the curve extend indefinitely, যেটা আপনাদেরকে ওই বইতে দেখালাম ওখান থেকে আমি নিয়ে আসছি। এটা আপনাদের সিমাই বই থেকে আমি মনে হয় আনি নাই, আমি জানি না সিমাইতে আছে কিনা। এটা এই পয়েন্টগুলো মনে হয় নেই ওই বই থেকে, আমি মনে হয় মানের বই থেকে এটাকে নিয়ে আসছি। আচ্ছা, এখন পয়েন্টগুলো নেই আমাদের বই ওদের the mean পয়েন্ট আকারে mu, দেয়া নেই। the mean mu and the standard deviation sigma are the parameters of the normal distribution. Be careful, parameters কি বোঝায় এটা দেখেন, এই দুটোকে বলা হচ্ছে প্যারামিটার। তারপরে given the values of these two parameters, যদি আমার ওই দুটো প্যারামিটারের মান দেওয়া থাকে অর্থাৎ মিউ এবং সিগমা এর, we can find the area under a normal distribution curve for any interval. আমরা যে কোনো ইন্টারভ্যালের জন্য ওই এরিয়া আমরা বের করতে পারি, মিউ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে। The value of mu determines the center of the normal distribution curve. আপনারা দেখলেন যে ওই যে মিউ যেখানে সেটা হলো 0, অর্থাৎ center of the curve on the horizontal axis, s axis, and the value of sigma give the spread of the normal distribution curve. Standard deviation সবসময় মেজারমেন্ট অফ স্প্রেড। তবে ওই যে বললাম যে এটার মান যত বেশি হবে কার্ভটা তত ফ্ল্যাট হবে, এটার মান যত কম হবে কার্ভটা তত স্টিপ হবে, উপরের দিকে চিকন হবে। দি ভ্যালু অফ মিউ ডিটারমাইন দ্য সেন্টার, আচ্ছা এটা আমরা দেখলাম। তারপরে টু ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ instead we will use table, আমরা টেবিল ব্যবহার করব। The standard normal distribution is a special case of the normal distribution with the value of, আচ্ছা একটু আচ্ছা এইটা তাহলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ স্পেশাল কেস অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ দ্য ভ্যালু অফ দ্য মিন ইজ ইকুয়াল টু 0 and the standard deviation is 1. এই যে বললাম যে যখন মিউ এর মান 0 এবং সিগমার মান 1 তখন এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন।
আর the random variable that possesses the standard normal distribution is denoted by z and the units are called the z value or score, যেটা আমরা তখন আলাপ করলাম যে z value বা score কিভাবে। এখন যে কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা কিভাবে প্রসিড করব সেই বিষয়ে আমরা একটু দেখব। এখানে যেরকম বলা আছে, the standard normal distribution table lists the areas under the standard normal curve to the left, z values from minus 3.49 to plus 3.49. To read the standard normal distribution table, we look for the given z values to the table. যেভাবে যে টেবিল থেকে z ভ্যালু পড়তে হয় আমরা সেটা দেখলাম। আপনারা এখন একটু ওই বইটা গেল, হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের বই। এখানে ওই কথাগুলোই আছে, দেখেন এখানে এইটা হচ্ছে আপনাদের বইতে যেটা আছে একটু দেখেন। এইটা একটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এখানে কিন্তু এটা নিচের লাইনের সঙ্গে টাচ করে দিয়েছে। উপরের দিকে যে আলোচনাটা আছে সেখানে বলা আছে যে এটা কখনো টাচ করবে না, কিন্তু ম্যাথমেটিক্স সুবিধার জন্য আমরা এটাকে টাচ এখানে করিয়ে দেখাচ্ছি। এখানে হায়ার মিন দেন এ, এখানে হচ্ছে কি যে এখানে মিন আছে এই সুদা, এখানে মিন সরে গেল এই পজিশনে, অর্থাৎ মিনটা বেড়ে গেল হায়ার মিন, এখানে আবার মিনটা কমে গেল। আবার এইটা হচ্ছে এইটা কি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা আছে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার চেয়ে কম, সেই জন্য লোয়ার বলে এটা আরো স্টিপ হয়ে গেল, যেটা আমরা ওখানে আলাপ করে আসলাম। এখন টেবিল ইউজ করব কিভাবে? এই আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন বা মিউ এর ভ্যালু আমরা 0 ধরছি এবং সিগমার ভ্যালু আমরা ধরছি 1। এরপরে আমাদের এই যে জেড ভ্যালুর ফর্মুলাটা, এই ফর্মুলাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা সহজ একটা ফর্মুলা, z equal to x minus mu by sigma. This formula is for z value. এই z ভ্যালুর এই ফর্মুলাটা দিয়েই আমরা এরপরে অঙ্কগুলো সব দেখবো, কিন্তু সেইটা আগে আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এখানে কি বলছে? ইউজ নরমাল ডিস্ট্রিবিউশন টেবলস টু ফাইন্ড দ্য ফলোইং। সেটা যে প্রবাবিলিটি অফ জেড, জেড এর ভ্যালু কি 0 থেকে বড় 1 থেকে ছোট। দেখেন জেড এর ভ্যালু 0 থেকে বড় 1 থেকে ছোট। পরেরটা আছে জেড এর ভ্যালু 0 থেকে বড় 1.25 থেকে ছোট। তারপরেরটা আছে জেড এর ভ্যালু 2.1 থেকে ছোট। প্রবলেমটা বোঝা যাচ্ছে তো? এই যে দেখেন এখানে যে ফর্মুলাটা আমরা দেখালাম, আর এই যে টেবিল হচ্ছে এই যে এইটা জেড এর ভ্যালু এই যে এখানে দেওয়া আছে, দশমিকের পরে 1 ঘর যখন, তখন এই লাইনেই পেয়ে যাবেন। যখন দশমিকের পরে 2 ঘর যাবে, যেমন 0.53 যদি হয় তাহলে 0.5 হচ্ছে এখানে পাচ্ছি, আর এরপরে 0.5 এর পরে 3 মানে 0.3 কম আছে 0.03, সেইটাই যে ভার্টিক্যাল এই যে 0.3 এখানে এই সোজাসুজি 0.5 সোজা চলে যান, এই যে এইটা হচ্ছে 0.53 এর মান, এইটা হচ্ছে 0.53 এর মান। এইভাবে আমরা মানগুলো জেড ভ্যালু গুলো বের করব। যেমন 0.20194, আপনাদের বইতে হয়তো এটা অন্যরকম আছে, একটু আপনারা বইটার প্রথম দিকে দেখেন, আপনাদের যে বই আছে এটার প্রথম দিকে দেখেন একটু। আমি সিমার বই যে সফট কপি আছে ওটাতেই না স্যার? হ্যাঁ সিমার বইতে না স্যার? সিমার যে বইটা দিবেন স্যার? হ্যাঁ সিমার বইতে। জি স্যার। সিমার বইতে আমার হাতে একটা ফটোকপি আছে স্ট্যাটিস্টিক্যাল টেবিলের। এখানে দেখেন সম্ভবত এইটাই। আপনাদের কাছে কি বইটা আছে? সফট কপিটা আছে স্যার। সফট কপি আছে স্যার। এইটা একদম প্রথমে যদি আমি একটু যাই, দাঁড়ান আমি একটু দেখে নিই। এখানে এইটা এগুলো সব টেবিল গুলা কি আছে একদম সামনের দিকে মনে হয় নাকি? মূল বইটা কিন্তু আছে সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে ওই আমি এখানেই দেখি। স্যার 5 এর কত? হ্যাঁ
53 স্যার 03 কোনটা? স্যার 0.2019 হ্যাঁ 20194 এই যে আমার এখানে আছে, এরপরে আরো থাকতে পারে দশমিকের পরে। এটা স্যার এখানে আর বেশি দেয় না, এইটুকুই দিছে। হ্যাঁ এখানে 4 ঘর আছে না? জি স্যার। হ্যাঁ 0.53 হচ্ছে 0.2019। হ্যাঁ কিন্তু 22 নম্বর পেজে স্যার সীমার কত? 22 নম্বর পেজ স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনারা দেখেন, আমার এটা না দেখলেও চলবে, আপনারা শুধু ওইটা দেখেন। এবং যদি মাইনাস হতো, যে -0.53 তাহলেও কিন্তু মান এইটাই হতো। শুধু এখানে দেখেন শুরু হলো জিরো থেকে আসে এই যে পরের পৃষ্ঠা আছে 4 পর্যন্ত, তাই না? তার মানে এই টেবিলে কিন্তু আমি যে টেবিলটা দেখাচ্ছি এইটা কিন্তু ওই গ্রাফ কার্ভের একেবারে বাঁ থেকে একেবারে ডান পর্যন্ত মানগুলো দেওয়া আছে সরাসরি। যেমন যখন 0 জেড এর মান যখন 0, এই মানটা একটু কিউমুলেটিভ ভিত্তিতে আছে, যার ফলে এই টেবিলটা দেখলে আপনারা একটু কনফিউজড হইতে পারেন। আমি এইটাতে যাচ্ছি না, আপনাদের কাছে যে টেবিলটা আছে ওইটাই দেখেন। স্যার আমাদের কাছে টেবিলের ভ্যালু দেওয়া আছে স্যার 3.5 পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ ওই টেবিলটাই দেখেন, যেহেতু ওইটাই আপনারা পরীক্ষার হলে নেবেন। জি স্যার। আর উপরে স্যার ওই যে জেড এর যে ইয়াটা স্যার, জেড বাইর করার যে সূত্রটা সেটা কোনায় দেওয়া। জি স্যার। আচ্ছা আমি একটু দেখে নিই, আমার কাছে একটা ছিল। আরেকটা হতে পারে, দাঁড়ান আমি একটু দেখে নিই। এখানে যদি আমি করি, গুগল সার্চ দিলে দেখেন এই যে সব চলে আসছে, বহু টেবিলের আমদানি আপনাদের এখানে। আবার দেখবেন এক একটা এক রকম আছে, যেমন এইটা যদি নিই, আপনাদের ওখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা জেড টেবিল, নেগেটিভ জেড স্কোরস টেবিল, এই যে দেখেন এই যে এইটা আছে যে আমার কার্ভ যেটা, এখানে যে জেড স্কোর টেবিল, এখানে দেশে যে একেবারে বাম থেকে শুরু করে তারা ক্যালকুলেশনটা করলো, অর্থাৎ এখান থেকে শুরু করে ডান দিকে যাচ্ছে ক্রমান্বয়ে। তাহলে আমরা এই টেবিলটা যদি দেখি, জেড টেবিল যেটা আছে ওটা তো স্যার একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ওখান থেকে একদম লেস দেন যতগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে বিষয়টা সহজ। আমি অত বেশি তো লাগে না স্যার একটা। স্যার মানে অত বেশি ডিটেইলস মানে অনেক দূর পর্যন্ত স্যার টেবিল কে লাগে স্যার, ইউজুয়ালি কি অত লাগে না? টেবিল তো পুরাটাই, যে টেবিল দেওয়া আছে পুরাটাই লাগতে পারে। আচ্ছা এইটা হলো মাইনাস দিয়ে গেল জেড টেবিল, স্যার মাইনাস হলে তো স্যার এটা পজিটিভে কনভার্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনাদের ওই ইশের ওই আপনাদের এই 1 থেকে মাইনাস করে তারপর হ্যাঁ কার্ভটার দিকে যদি খেয়াল থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না, শুধু হচ্ছে 0.5 আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমি এইটাই আগে আমি এখানে যাই, তারপরে আগে বোঝাই। আপনারা ওই টেবিলটা আপনাদের সামনে রাখেন, তাহলে আমি বলে যাব, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে ইউজ ওই তিনটে এক্সাম্পল যে দেওয়া আছে, ইউজ নরমাল ডিস্ট্রিবিউশন টেবিলস টু ফাইন্ড দা ফলোইং প্রবাবিলিটি জেড 0 to 1। এখন জেড এর ভ্যালু 0 মানে মাঝামাঝি, তাই না? গ্রাফটা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, জেড এর ভ্যালু হচ্ছে মাঝামাঝি যেটা। আর স্লাইডার টেবিল থেকে দেখান একবারে। হ্যাঁ স্লাইডার তো টেবিল আছে। দেখেন এখানে যে এই যে মাঝামাঝি মানে হচ্ছে 0 পজিশন, তাই না?
মাঝামাঝি মানে জিরো পজিশন। এখন বলছে যে জিরো থেকে আমাদের এটা 0 থেকে 1, তার মানে হচ্ছে যে 0 আর এই যে 1, এই এরিয়াটা কতটুকু সেইটা চাচ্ছে। এখন 0 থেকে 1 মানে হচ্ছে দেখেন এই যে বাঁ পাশে যে ফাঁকা জায়গা এটা তো 0.5, এটা কিন্তু বাদ, আমার কাছে চাচ্ছে না। ডান পাশে কিছুটা ফাঁকা, এটাও চাচ্ছে না। মাঝখানে এই যে 0 থেকে 1 যে শেডেড এরিয়াটাই যদি ধরি, এই এরিয়াটা কত, তাহলে এইটা বের করতে হবে যে আমার প্রথমে হচ্ছে যে 1 পর্যন্ত যেটা পাবো সেটা কোন কোন টেবিলে আছে যে 1 পর্যন্ত মান মানে এই পুরাটার মান, তার থেকে 0.5 বাদ দিতে হবে। সম্ভবত আপনাদের বইতে ওইভাবেই আছে। এটাই থাকে লেস দেন না জেড ভ্যালু। লেস দেন ভ্যালুটাই থাকে স্যার চার্টে। আচ্ছা, এই যে টি মানে হচ্ছে টেবিল এন্ট্রি। আপনি দেখেন 0 থেকে 1 মানে মাঝ থেকে আমি ডান দিকে 1 ঘর যাব, সেই ক্ষেত্রে টেবিল এন্ট্রি হচ্ছে 1 সুদা দেখেন এইটা আছে 0.3413, আপনাদের বইতে একটু দেখেন। এটা কি পাওয়া যায়? ঠিক আছে স্যার। এবং এই যে অঙ্কটা এইটা বুঝতে পারছেন কিনা ওই আর আমি যে টেবিলটা এখানে দেখাচ্ছি এইটা অনুযায়ী যদি আমি করতাম তাহলে কি হতো? এখানে বলছে যে 0 থেকে 1 সুদা 1 মানে কি? এই যে এইটা কত আসছে? এইটা হ্যাঁ 0.3413 না? জি স্যার, ওইটাই 0.3413, এই যে 0.3413। তাহলে টেবিল থেকে মান বের করতে তো সমস্যা হবে না, তাই না? 0 থেকে 1 এই জায়গাটাই। তারপরে যান, তারপরেরটাই আমরা যাই 0 থেকে 1.25। আসেন 0 থেকে 1.25, এখানে দেখেন এই যে 1.2 তে আগে যান, এই যে 1.2, এই যে 1.200, এই পর্যন্ত গেলে 1.201, 0.3, 0.405, এই যে এইটা 0.3944, হ্যাঁ 3944, হ্যাঁ 0.39434। না 44, 0.3944, জি স্যার 44, ওই যে 5 রাউন্ডেড হয়ে গেল। জি বোঝা যায়? 5 যে রাউন্ডেড হয়ে গেল, বোঝা যায়? জি স্যার। জি স্যার। এই যে এইটা, এই যে 0.39435, 5 এর জন্য 3টা 4 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বরে যান। Z is less than 2.1। এখন ওই যে ওই তাহলে বাম দিকে যাবে। ডান দিকে 2.1 আছে, লেস দ্যান মানে 2.1 এর বাঁ পাশে যা সম্পূর্ণ এরিয়া একেবারে পুরোটাই যাবে। হ্যাঁ, তার মানে এটা কোনটা মিন করছে? এই যে এখানে যদি 2.1 হয়, তার মানে এখান থেকে শুরু করে এই টোটালটা। আপনি যেটা করতেন আপনাদের টেবিল অনুযায়ী যে এই 0 পর্যন্ত হচ্ছে 0.5, আর টেবিল এন্ট্রি অফ এই এরিয়াটা এই 0.5 এর সাথে এটা যোগ করলেই ওইটা পাওয়া যাবে। এই শব্দটা হচ্ছে কিসের? নিঃশ্বাস নিচ্ছে। তাহলে আমরা তাহলে ওই এইটা কিভাবে বের করব? দেখেন, P probability of Z is less than 2.1 equal to 0.5। এখানটাই একটু এই সমান চিহ্নটা হবে না, 75 কথা না, এখানে হবে যোগ, এখানে তো স্যার প্লাস সাইন হওয়ার কথা। প্লাস সেটাই দিচ্ছে। ঠিক আছে, তার মানে 0 বাঁ দিক থেকে মাঝামাঝি 0 পর্যন্ত হলো 0.5, এর সাথে টেবিল এন্ট্রি 2.1 মানে 0 থেকে ডান দিকে 2.1, সেটা হলো 0.4821, তাহলে মোট হলো 0.9821। টেবিলটা দেখে একটু বলেন বুঝতে পারেন কিনা। কিন্তু আমার এখানে যে টেবিলটা দেওয়া আছে সেইটা কিন্তু আবার সব লাগতো না, একবারে সরাসরি বের করার টেবিল। যে 2.1 এর দেখেন একবারেই বের হয়ে গেছে 0.48, এই এখানে কত 0.48, এটার সাথে ওই যে ওই
হ্যাঁ একই রকম 0.5 যোগ করতে হবে, ঠিক আছে? স্যার কখন 0.5 যোগ করব আর কখন বিয়োগ করব? এখন ওই যে ইসের দিকে তাকান, আপনি চাচ্ছে কি কোশ্চেনের দিকে তাকান, কি চাচ্ছে এখানে? তো জেড এর মান হচ্ছে 2.1 থেকে ছোট। 2.1 এর পজিশনটা কোথায়? ডান দিকে। ডান দিকে। তাহলে ডান দিকের ওই পজিশন থেকে বাঁ দিকে যতটুকু এরিয়া আছে সম্পূর্ণটা। জি স্যার। সম্পূর্ণটা হইলে 0 পর্যন্ত হলো ওই এরিয়াটার অর্ধেক, মানে 0.5, ওকে স্যার। তাই না? জি। আর এর সাথে যোগ হবে ওই 2.1, 0 থেকে 2.1 ওই এরিয়াটা। বোঝা যায়? জি স্যার। এই কারণে এখন 0.5 তো আপনার কাছে রেডিমেড আছে, কিন্তু 2.1 এরিয়াটা কতটুকু সেটা আপনি জানেন না। ওইটা জানতে হলে আপনাকে টেবিলে যেতে হবে, সেখানে বলা আছে যে এইটা। এই জন্য এই দুটো যোগফল। This probability includes all the negative values of z, মানে বা পাশের ওই যে নেগেটিভ ভ্যালুস 0.5 আসলো, which have a probability of 0.5 as well as those between 0 and 2.1 which are covered by the table entry. ঠিক আছে? এখন এইটা বলেন, এই যে probability of 0.7 to 1, এইটা কি হবে? 0.7 কোন জায়গায় আছে z এর? 1.07। শুধু 0.7 z এর ভ্যালু কোন পজিশনে? 0 ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে স্যার। ডান দিকে স্যার। 0 ডান দিকে 0.7, আবার 1 ও ডান দিকে। আরো ডানে স্যার। 1 ও ডান দিকে, কিন্তু দুটোর পজিশন আলাদা, মাঝখানে গ্যাপ হচ্ছে 0.3, তাই না? স্যার এইভাবে এটা কি স্যার প্লাসের দিকে আমরা বলতে পারি না স্যার? 0.7 আর 1 দুটোই প্লাসের দিকে আছে। আর হ্যাঁ দুটোই প্লাসের দিকে, তাই তো? ইয়েস, ইউ আর ভেরি মাচ রাইট, দুটোই প্লাসের দিকে। তাহলে কি হবে আপনি এখন কল্পনা করেন যে রেডি আপনি, তাহলে এই যে 0.1 থেকে যখন আমি টেবিল থেকে 0.1 এর মানটা বের করব, তখন এইটা আসবে পুরা 1 এর বাঁ পাশের এরিয়াটা। আবার 0.7 এর এরিয়াটা যখন বের করব, এটা 0.7 থেকে পুরা বাঁ পাশের এরিয়াটা। তাহলে ওই এরিয়া থেকে ওই এরিয়া বাদ দিলে মাঝখানের ওইটুকু থেকে যাবে। এখানেও 0.5 আসে, এখানেও 0.5 আসে, সেই জন্য দুটো ক্যান্সেল হয়ে যাবে। আপনি টেবিল এন্ট্রি অফ 0.1 থেকে টেবিল এন্ট্রি অফ 0.7 বাদ দিবেন, দিলেই আপনার রিকোয়ার্ড এরিয়া বের হয়ে যাবে। এই যে দেখেন 0.1 টেবিল এন্ট্রি মাইনাস টেবিল এন্ট্রি অফ 0.7 ইকুয়াল টু এই 1 এর জায়গায় আছে হচ্ছে 0.3413, 0.7 এর জায়গায় আছে 0.2580, বিয়োগ করলে এইটাই হচ্ছে আপনার রিকোয়ার্ড এরিয়া। আর 0.1 থেকে বাদ দিব নাকি 1 থেকে? এখানে তো 1 লেখা। হ্যাঁ 1, এটা তো 1, এটা আমার বলতে ভুল হয়েছে, এটা 1। তাহলে আমাদের যে আগেরটা সি নাম্বারের জেড এর যে 2.1, তাহলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে টোটালি 1। হ্যাঁ সেখানে 2.1, এটাও তো স্যার প্লাসের দিকে যাচ্ছে, কিন্তু এটা কিভাবে হচ্ছে স্যার? এটার সাথে আবার 0.5 যোগ করতেছেন, না এইটা কি, এটা সমস্যা কি স্যার? এটা কেন যোগ হলো? আর নিচেটা তো বুঝলাম যে প্লাসের দিকে যেতে। এখানে কিন্তু 1 মানে কিন্তু বলছে যে 1 থেকে বাঁ দিকে যাবেন, কত দূর যাবেন? 0.7 পর্যন্ত। জি স্যার। তার বাইরে যেতে পারবেন না। জি। আর এখানে বলছে 2.1 থেকে বাঁ দিকে যাবেন একদম ইনফিনিটি পর্যন্ত, কোনো বাউন্ডারি লাইন নেই। সেই জন্য এইটার ক্ষেত্রে 0.5 যোগ হয়েছে, আর এখানে 0.5 যোগের স্কোপ নেই। দিকে 0.7 পর্যন্ত গিয়েই তো শেষ হয়ে যাচ্ছে আপনার জার্নি। জি, বুঝতে পারলেন? জি স্যার। কি দেখেন এসব বইয়ের এক্সাম্পল এগুলা। এই দেখেন এবার আবার উল্টা, জেড এর ভ্যালু 1.96 এর বড়, এইটা কোন জায়গায় বলেন? 1.96 কোন জায়গায়? পজিটিভ দিকে না? জি স্যার। এইটা 1.96 আপনার কাছে তাহলে কোন এরিয়া চাচ্ছে? 1.96 এর ডাইনের দিকেরটা। ক্লিয়ার? স্যার আপনি একটা বেল শেপ আছে না, ওগুলোতে একটু আমাদেরকে দেখান স্যার। আমি একটু বলতেছি যে আমি কেন বুঝতেছি না বেল শেপটা। আচ্ছা এই দেখেন এটা স্যার আমাদের এই বেল শেপটা টোটাল হচ্ছে 1। হ্যাঁ এই যে মনে করেন যে এখানে 1.96, তাই না?
গ্রেটার দেন z ইজ গ্রেটার দেন 1.96 মানে হচ্ছে যে আরো ডাইনেরটা চাচ্ছে গ্রেটার যত ডাইনে যাব তত গ্রেটার এর কাছাকাছি। কিন্তু আপনি টেবিল থেকে কিন্তু ডাইনের অংশ পান না, টেবিল থেকে সব সময় বাইরের এরিয়া পান, এটা খেয়াল রাখবেন। স্যার প্রশ্ন হচ্ছে কি আমাদের বেল শেপটা টোটাল প্রবাবিলিটি যেহেতু 1 মাঝখানে 0, তাহলে ডান দিকে 1 2 এগুলোকে আমরা কোশ্চেন থেকে দিব নাকি নিজেদের মতো করে বসায় নেব? কোশ্চেনে যেমন বলা আছে 2.96 বা 1.96, তখন আমরা স্যার এই যে 1 তারপর 1.96 তো এই স্কেল, ওটা তো এরিয়া না। 1.96 যখন টেবিলের ভ্যালুতে কনভার্ট করবেন তখন ওই ভ্যালুটা হচ্ছে এরিয়া, 1.96 এরিয়া না। বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা এই যে এখানে দেখেন, এই যে এখন ছবিটা বড় দেখা যাচ্ছে। জি স্যার। আপনি মনে করেন এই যে 2 আছে, 1.96 মানে 2 এর একটু বাঁয়ে, তাই না? জি স্যার। এই সোজা আসলো, বলছে z ইজ গ্রেটার দেন 1.96 মানে z হচ্ছে এর এই পাশে, ডান পাশে, তাই তো? জি স্যার। তাহলে আপনি যদি 1.96 থেকে পুরা বাঁ পাশেরটা পান, তাহলে ডান পাশেরটা বের করতে হলে 1 মাইনাস এইটা। অথবা আরেকটা আছে যে আপনি বাঁ পাশের এই 0.5 ও নিলেন না, না নিলে এই যে 1.96 কে টেবিল ভ্যালু যেটা, সেটা হচ্ছে 0 থেকে 1.96। জি। তাহলে 0.5 থেকে ওই এইটুকু বাদ দিলেই তো ডান দিকেরটা বের হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এবার দেখেন এটা আমরা কিভাবে করলাম। এই যে z ইজ গ্রেটার দেন 1.96 এর মানে হচ্ছে 0.5 থেকে, আমি একেবারে বাইরে গেলাম না, 0 পর্যন্তই থাকলাম। 0 পর্যন্ত হচ্ছে 0.5 মোট, তার থেকে 1.96 বাদ দিলে থাকে হচ্ছে 0.025। এইটাই হবে আমার এই যে এটার অ্যান্সার। দেখেন তো এটা বোঝেন কিনা সবাই? ঠিক আছে? জি স্যার। কারোর কাছে কি সমস্যা আছে? না স্যার। না স্যার। তখন ঠিক লাগতেছিল, এখন 58 জন না 56 জন স্টুডেন্ট আছেন, কারোর সমস্যা মনে হচ্ছে না? আর 0.5টা কি 0 থেকে মাইনাস করব 0.5টা? হ্যাঁ, এখন 0.5 মাইনাস করবেন, এটা ঠিক আছে। ওই যে বললাম না যে আমার এই ছবিটার দিকে ক্লিয়ার কনসেপশন থাকবেন। আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে 1.96, এটা হচ্ছে আমি পুরা এরিয়া কনসিডার করলাম না, আমি যেহেতু জানি যে এই পর্যন্ত 0.5 এর এই পাশে আর আমি চিন্তাই করলাম না। না করলে আমাকে কিন্তু টেবিল ভ্যালু দেবে সব সময় 0 থেকে। যদি আমি এই পুরাটা বের করতে চাই তাহলে টেবিল ভ্যালু যা থাকবে তার সাথে 0.5 যোগ করতে হবে, কিন্তু আমার তো পুরাটা বের করার দরকার নেই। আমি জানি যে এই ডান পাশের এই পুরা হাফ হচ্ছে 0.5, তা থেকে টেবিল ভ্যালু 1.96 যদি বাদ দিই তাহলে এই যে ডান পাশের অবশিষ্ট অংশ যেটা থাকে এটাই হচ্ছে আমার অ্যান্সার, যেহেতু z ইজ গ্রেটার দেন ওইটা বলছে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের एग्जांपल কি আছে? f দেখেন, এইটাও আরেকটা পিকুলিয়ার, খুব সুন্দর। z ইজ লেস দেন 1.96 মাইনাস 1.96 আছে কোথায়? স্যার বাম পাশে। এইটা যেরকম প্লাস 1.96 এখানে ছিল, তাহলে মাইনাস 1.96 দেখা যাচ্ছে এটা? জি স্যার। তাহলে এইটা যদি আচ্ছা একটু দেখি, হ্যাঁ মাইনাস 1.96 আপনার কাছে চাচ্ছে কি z ইজ লেস দেন মাইনাস 1.96, তার মানে লেস দেন মানে বাঁ পাশে, তার মানে এই যে 1.96 পজিশন এর এই পাশের এরিয়াটা চাচ্ছে। আপনি চলে যান টেবিলে, দেখেন তো কত আছে। এইটা কিন্তু সরাসরি চলে আসার কথা। 1.96 নেগেটিভ হোক পজিটিভ হোক, এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় আছে, দেখেন আমি এই জায়গাটায় বলে দিচ্ছি। এই যে এইটা কি আছে, z ইজ লেস দেন মাইনাস 1.96। আপনাদের কি খেয়াল আছে বেসিক ম্যাথের ওই যে ইনইকুয়ালিটির অঙ্ক, আমি যদি
মাইনাস কোনো কিছু দিয়ে গুণন করলে সাইন উল্টে যায়। হ্যাঁ, সাইনটা উল্টে গেছে, কিন্তু আমি মাইনাসকে প্লাস করে দিছি, সাইন কিন্তু উল্টে গেছে। তার মানে হচ্ছে আপনি না উল্টাইলেও পারেন, এখানে সরাসরি লিখতে পারেন, কারণ এই টেবিলটা কিন্তু 1.96 কোন জায়গায় আছে আপনি দেখেন, এই যে এই টেবিলে 1.96, চলে যান 96 কই, 0.475, তাই না? জি স্যার। এই 0.475 এই 1 প্লাস 1.96 এর একদম ডাইনেও যে অংশটুকু মাইনাস 1.96 এর একদম বাইরের এরিয়াও সেম। সুতরাং আপনি যে কোনো একটা বের করলেই কিন্তু ওই ভ্যালু সেম। জি স্যার, হ্যাঁ, ভ্যালু কিন্তু এটা সেম পাবেন। এই যে মাইনাস 1.96 প্লাস 1.96 পেপারে দেখেন এটা 0.025 আছে, ঠিক আছে? জি স্যার, শুধু একটা অঙ্ক যেটা এই দুটো মিলে এখানে বলছে যে মাইনাস 1.96 থেকে প্লাস 1.96 পর্যন্ত, এইটা কোনটা? এটা হচ্ছে এই যে মাইনাস 1.96 এখানে, প্লাস 1.96 এখানে, বলছে যে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত। এইটা তাহলে কিভাবে বের করব? আমার মোট জানা আছে 1, তাই না? তাহলে এই পাশের এই মাইনাস 1.96 এর বাঁ পাশের টুকু আর প্লাস 1.96 এর ডান পাশের টুকু যদি বাদ দিয়ে দিই তাহলেই তো মাঝখানেরটা পড়ে থাকে। একবার বলেন। আমার মোটটা হচ্ছে 1। জি। তাহলে আমার যে অঙ্কটা সেটা বলছে যে জেড ভ্যালু ভ্যারিজ ফ্রম মাইনাস 1.96 টু প্লাস 1.96। জি। তাহলে মাইনাস 1.96 মানে হচ্ছে এই যে এই দিককার এরিয়াটা, তাই না? জি। আর প্লাস 1.96 মানে এই দিককার এরিয়া। জি। এর আগের অঙ্ক দুটোতে কিন্তু আমি এই এরিয়া দুটোই বের করলাম। জি। 0.025 না কত জন্য বের করলাম, তাই না? এই যে দেখেন, এই যে এখানে প্রথমে এই যে 0.025, এইটাও 0.025। তাহলে একদম ডাইনে আছে 0.025 এরিয়া, একদম বাঁয়ে আছে 0.025 এরিয়া। তাহলে 1 থেকে এই দুটো এরিয়া বাদ দিলেই তো আমার মাঝখানেরটা চলে আসার কথা, তাই না? এই যে এখানে দেখেন তাই করা আছে, দেখেন বোঝেন কিনা? এখানে 2টা কেন আসছে? হ্যাঁ, 2 ওই যে 2 বিয়োগ করলো 0.025 একবার, আবার 0.025 একবার, দুইবার বিয়োগ না দেখায় একবারে 2 দিয়ে গুণ করে দিয়েছে। ওকে স্যার, ঠিক আছে। জি। ক্লিয়ার তো সবার কাছে? স্যার এখানে যদি আলটিমেটলি আগের অঙ্ক মানে কনসিকুয়েন্স যদি না থাকতো, যদি এটা একটা মানে নরমাল অঙ্ক থাকতো, তখন আলটিমেটলি স্যার কিভাবে করতাম? কোনটা? মানে এই অঙ্কটা যেটা না থাকতো? জি স্যার, মানে ই আর এফ এর যে একটা ভালো কোশ্চেন করছেন, এটা যদি না থাকতো। এখন তো স্যার আমরা দুটো পাচ্ছি বলে তোমরা অঙ্কটা করতে পারছিস। তখন বিভিন্ন ভাবেই করা যায় যে এইটা আসলে এই দিকে তাকাই আপনি টেবিল থেকে সিদ্ধান্তটা নেবেন, এখানে দেখবেন, ঠিক আছে? প্রথমে যাবেন জেড এর ভ্যালু মাইনাস 1.96, আপনি লিখবেন এই যে উপরের এইরকম, when z is less than minus 0.16 equal to, এটা বের করে নেবেন। ওই দুটো অঙ্ক করতে হবে। তারপরে এখানে তাকাবেন z is greater than 1.96, সেটাও এখানে কিন্তু দেখেন z is আছে কি এই পাশে, z is greater than minus 1.96, আপনি বের করবেন z is less than minus 1.96, তাহলে এইটা বেরোবে। আর z is greater than minus plus 1.96 এইটা বেরোবে, তখন ওই দুটো বাদ দিতে হবে। এটা একটা ভালো কোশ্চেন করছেন। এইটা আমি আপনাদেরকে যদি অন্যভাবে একটু বুঝিয়ে দিই, একটু করে দেখালে একটু বেটার হতো স্যার। আছে কি p within bracket minus 1.96, তারপরে এটা আছে এই সাইন, তাই না? z 1.96 এইটা, তাই না? এইটা আসলে হচ্ছে এটা কি, ইকুয়াল প্রবাবিলিটি অফ, দেখেন আপনি বাঁ পাশের দিকে তাকান, ওই ছবির দিকে কল্পনা করেন, বাঁ পাশে কি হচ্ছে, আমি যদি অর্ধেক পিকচার বাঁ পাশেরটা ধরি তাহলে মোট হচ্ছে 0.5, তাই না?
তাই তো? জি স্যার। তাহলে 0.5 এটা থেকে আমি বাদ দেব কোনটা? 0.5 থেকে বাদ দেব 1.96 ওই টেবিল এন্ট্রি অফ কত? 1.96। হ্যাঁ 1.96 এইটা এই, তাই তো? প্লাস আবার ঠিক এটাই দেন, এইটাকেই কপি ডান দিকেরটা, এটা হলো ডান দিকের। এখন আপনি যদি বলেন যে এখানে আমি যে মাইনাস দিলে সমস্যা কি, মাইনাস দিলেও কোনো সমস্যা নাই, ভ্যালু তো একই, এটি আর কোনো মাইনাস। মাঝখানে আমরা প্লাস দিয়েছি কেন স্যার? হ্যাঁ মাঝখানে চিহ্নটা আমরা প্লাস দিয়েছি কেন? কারণ এই পাশের বাঁ পাশের 0.5 এর থেকে আমি একদম ওইটা বাদ দিলাম, তাহলে আমার নেটটা বের হয়ে গেল, আর ডান পাশের 0.5 এর জন্য বোঝা যায়। আমি প্রথমে এই যে মাঝখানে দাগ আপনার কাছে চাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আমি এর অর্ধেক আগে বাঁ পাশের অর্ধেক করে নিলাম, যে 0.5 আছে এই 0.5 থেকে ওইটুকু বাদ দিয়ে দিলাম, আবার ডান পাশে 0.5 আছে ওইটা থেকে ডান পাশের এইটুকু বাদ দিয়ে দিলাম, দুটোই যেহেতু সমান এই জন্য ওইটা একই আসছে, বোঝা যায়। যদি ধরি তাহলে কি হচ্ছে, জেড ইজ গ্রেটার দেন মাইনাস, তার মানে এখান থেকে শুরু করে মাইনাস 1.96 থেকে শুরু করে এই এরিয়াটুকু আপনার দরকার 0 পর্যন্ত। জি স্যার। হ্যাঁ 0 পর্যন্ত, তা 0 পর্যন্ত মোট হচ্ছে 0.5, তাহলে যে মাইনাস 1.96 এইটুকু বাদ দিয়ে দিলাম, বাদ দিলে আমার বাকিটা হয়ে গেল। হ্যাঁ আবার ডান দিকে যান, আপনার প্লাস 1.96 এর চেয়ে ছোট, মানে হচ্ছে এই এরিয়াটা দরকার। জি। তাহলে মোট 0.5, তাহলে এই বাড়তি এই ডান দিকে যেটা আছে সেটা বাদ দিয়ে দিলাম 0.5 থেকে 0.5, তার মানে এইটার এটা যেহেতু সেম ওই জন্য এটা দেখতে দেখা যাচ্ছে একই রকম, ঠিক আছে? বোঝা গেল তো নাকি? তাহলে এবার দেন 0.5 মাইনাস এই যে এখানটাই, আপনি এখানে পিটা না লিখলেও পারেন, কিন্তু এখানে পি দরকার নেই, কারণ 0.5 কিন্তু অলরেডি প্রবাবিলিটি এইটা। তাহলে এখন টেবিল এন্ট্রি 1.96 কত হয়? 0.025, তাই না? 1.96 হ্যাঁ এর মান হচ্ছে স্যার 0.4750 স্যার টোটাল মাইনাস করে 0.4750 হবে স্যার। হ্যাঁ স্যার 0.4750, তারপরে হচ্ছে আপনার এই আচ্ছা 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 এখানে ঠিক আছে, হবে না স্যার, শুধু 0.5 মাইনাসটা হবে না পয়েন্ট এইটা আবার ওই যে 0.5 শুরুর অংশটা থাকবে না স্যার, শুধু টেবিল এন্ট্রি 1.96 প্লাস টেবিল এন্ট্রি 1.96। এইটা আবার 0.5 মাইনাস ওই যে কত বললেন 0.4750 4750, জি স্যার, ঠিক আছে জি এইটা। আচ্ছা প্লাস এটাই কপি করো, কেন ওই যে ওখানে 2 দিয়ে গুণ দিয়েছে দেখেন, এখানে সেইটা ক্লিয়ার। আর আমরা 0.5 টা না রাখলেই তো পারি স্যার। হ্যাঁ 0.5 টা না রাখলেই তো পারি। ওইটাই তো বলছি যে ওখানে কেন রাখা হয়নি, দেখেন এখন যদি আপনি ব্র্যাকেট উঠাই দেন দেখেন 0.5 কিন্তু ক্যান্সেল, এখানেও ক্যান্সেল, থাকে কি থাকে কিন্তু ওইটাই, ওই যে 0.47। थोड़ा 0.5 না রাখলে হবে না স্যার? হ্যাঁ 0.5 না রাখলে হবে না না রেখে দেখেন না একবার স্যার, যেহেতু জেড এর মানটা বাম দিক থেকে আসে, আমরা টেবিল এন্ট্রি 1.96 মানে 1.96 থেকে 0 পর্যন্ত। হ্যাঁ 1.96 থেকে 0 পর্যন্ত, ওই জন্য স্যার 0.5 না রাখলেই হয় স্যার।
ওই জন্যই 0.5 থেকে বাদ দিয়ে দিতে হবে। এই যে এখন কত হবে 0. বুঝতে পারছেন এটা কিভাবে আসলো কনসেপ্টটা? এখন আপনার যদি এই যে 0.5 এইটা যদি এলিমিনেট করেন তাহলে কিন্তু এই টোটালটা আলটিমেটলি চলে আসবে ওই যে আমরা যেটা দেখালাম এখানে, এই যে 1 হচ্ছে মোটটা মাইনাস 0.25 মাইনাস 0.25 দুইবার, যেহেতু এই যে দুটো ভ্যালু বের হয়ে গেল। এইটাই দুই দিয়ে গুণ করে দেখিয়ে দেওয়া হলে যে দুটো সমান অংশ বাদ গেল দুই পাশ থেকে, এইটা গেল একভাবে। এবং এই অঙ্ক যদি আপনাদের ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে আরো অনেকে অন্যভাবেও প্রেজেন্ট করতে পারে। এইটা নিয়ে কনফিউশন আছে নাকি কারোর বলেন? তারপরে আমার পরে যেতে হবে। স্যার ওই যে আপনি সলিউশনটা করছেন এটা একটু জান। আপনি যে সলিউশনটা করছেন ওইটাতে একটু স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে টাইম আউট, আমি এখান থেকে আগামী দিন আমি শুরু করব আবার। ঠিক আছে। ঠিক আছে, এবং আগামী দিন আমার মনে হয় এই 8 ক্লাস থাকবে এই চ্যাপ্টার শেষ করতে। তবে এটা বিষয়টা খুব সহজ, এটা আগামী বেশি একটা মার্কসের জন্য তো আসলে মনে হয় স্যার কিসে চলে যাবে না ঢুকলে তো কঠিন। ঠিক আছে, আজকে পর্যন্তই রাখি। থ্যাংক ইউ স্যার, খুব মজার ক্লাস ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার।